রেকর্ডিং। হ্যালো। হ্যাঁ, আচ্ছা দেখো তাহলে কি বললাম লাস্টে, যে আইসোলেটেড সিস্টেম হচ্ছে মানে নো এক্সচেঞ্জ, মানে কোনো এক্সচেঞ্জ দরকার হবে না। এবার আসছি আমরা আরেকটা এতে, এবার আমরা বলবো থার্মোডাইনামিক প্যারামিটার। থার্মোডাইনামিক প্যারামিটার। আচ্ছা, এটাকে থার্মোডাইনামিক প্যারামিটারস বলা হয়, থার্মোডাইনামিক কোঅর্ডিনেটস বলা হয়, থার্মোডাইনামিক ভ্যারিয়েবলস বলা হয়, নানান নামে বলা হয়, ঠিক আছে জিনিসটা। আমরা এটাকে বলছি থার্মোডাইনামিক প্যারামিটারস। এবার থার্মোডাইনামিক প্যারামিটারস বলতে কি, একটা সিস্টেমের যে, একটা সিস্টেমের, ঠিক আছে, এনি থার্মোডাইনামিক সিস্টেম, the variables which define the thermodynamic system is known as thermodynamic variable, মানে টেম্পারেচার, প্রেসার, ভলিউম, এনার্জি, এইগুলো, ঠিক আছে। তাহলে আমরা কি লিখে দিই এখানে ডেফিনেশনটা, the variable which define the state of a thermodynamic system variable are known as থার্মোডাইনামিক প্যারামিটারস। টিপি লিখে দিলাম জাস্ট, থার্মোডাইনামিক প্যারামিটারস, থার্মোডাইনামিক প্যারামিটার স্ল্যাশ ভ্যারিয়েবলস স্ল্যাশ কোঅর্ডিনেট। ওকে, ডিপেন্ড করছে। আচ্ছা, স্টেট ভ্যারিয়েবলস গুলো, এগুলোকে আমরা যেহেতু স্টেট বোঝাচ্ছে একটা, কারণ স্টেট ভ্যারিয়েবল বলছি আমি। স্টেট ভ্যারিয়েবলস আর অফ টু টাইপস। একটাকে বলা হয় এক্সটেন্সিভ, আর একটাকে বলা হয় ইন্টেন্সিভ। মানে এগুলো হচ্ছে নেচার অফ দ্য থার্মোডাইনামিক ভ্যারিয়েবলস। ভিডিওটা আপলোড হলে আমি এটা সেটা পরে করছি, যখন ভিডিওটা আপলোড হয়ে যাবে তোমরা যদি দেখতে অসুবিধা হয় একটু জুম ইন করে নেবে, ঠিক আছে। এটা অনেকটা, না অনেক ভাস্ট দেখছি রেকর্ডিং হচ্ছে, মানে পুরো ওয়ার্ল্ডটাকে নিচ্ছে। হ্যাঁ, আমি নতুন একটা ট্রাইপড কিনছি। হ্যাঁ, না এটা তো হেডবোর্ডটা তো ছিলই আগে থেকে, জাস্ট ঘুরিয়ে দিয়েছি যাতে ওখানে তোমরা পরপর চারজন বসলে চারজনই বোর্ডটা দেখতে পাও, নয়তো এই আগে পরে করে বসতে হতো। লেখা হয়ে গেলে বলো, আমি চাটা খাই ততক্ষণ একটু। তোমাদের ফেব্রুয়ারিতে পরীক্ষা শেষ হবে, আমার মার্চের 1 তারিখ থেকে ক্লাস 12 শুরু হয়ে যাবে। 11-এর ব্যাচটা ওয়েট করবে শুধু এ অবধি, বোর্ডসের রেজাল্ট অবধি, এপ্রিলে। বা 12 শুরু হয়ে যাবে, ওটাই তো বললাম, 1 এপ্রিল থেকে তো ক্লাস 11-এর। তোমাদেরটা মার্চ থেকেই শুরু হয়ে যাবে 1 তারিখ। মার্চ বলে নয়, তোমাদেরটা ওয়েট করবো না, শুরু করে দেবো এমনি তো, ঠিক আছে, আদারওয়াইজ প্রবলেম হয়ে যাবে তোমাদের। 12-এর সিলেবাসটা কম্পারেটিভলি, হ্যাঁ ছোট, বাট একটু ফার্স্ট বুকটা লেন্দি আছে, কারণ কি ওর মধ্যে খুব ছোট 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 কনসেপ্ট রয়েছে। সেকেন্ড ভলিউম থেকে চ্যাপ্টার্স গুলো ভেরি মাচ শর্ট, ভেরি শর্ট, মানে হয়তো দেখা যাবে দুদিনেই দুটো চ্যাপ্টার শেষ ক্লাস 12-এ। যেরকম মডার্ন ফিজিক্স একটু শর্ট আছে, কারণ কি তোমরা অলরেডি 11-এ কেমিস্ট্রিতে অ্যাটমিক স্ট্রাকচার পড়েছো, তো ওখানে আমাদের অ্যাটমিক স্ট্রাকচার নয়, ডাইরেক্ট অ্যাটমস নিয়ে কাজ করবো আমরা। স্ক্যাটারিং, ইন্টারফেরেন্স, খুব ইন্টারেস্টিং, 12টা খুব ইন্টারেস্টিং লাগবে। লাইট অপটিক্স রয়েছে ওখানে, যে তোমরা দেখতে পারবে ইন্টারফেরেন্স প্যাটার্ন কাকে বলে, মানে দুটো লাইট আসছে একে অপরকে, ও ডাবল স্লিট এক্সপেরিমেন্ট দেখলেই বুঝতে পারবে, মানে যখন পড়াবো তখন ভালো লাগবে। আচ্ছা, এক্সটেন্সিভস হচ্ছে ইট ডিপেন্ডস অন দ্য সাইজ অফ দ্য সিস্টেম। তার মানে কি, আমি এটা মুখে বলে দিচ্ছি, তোমরা লিখে নেবে। সাইজ অফ দ্য সিস্টেম কি কি ডিপেন্ড করছে সাইজের, মানে একটা কোন আমি বলছি কি,
এক্সটেন্সিভ ভ্যারিয়েবলস গুলো ডিপেন্ড কার ওপর করছে, সিস্টেমের সাইজের ওপর, তাই তো? তাহলে কোন কোন প্যারামিটার্স রয়েছে যেটা সাইজের উপর ডিপেন্ড করে, বলতে পারবে? যেগুলো নাম বললাম একটু আগে আমি। হ্যাঁ বলো। আমি বললাম the variable which define the state of the thermodynamic system are known as thermodynamic parameters বা thermodynamic variables. অ্যামাউন্ট অফ হিট হলে সাইজে এফেক্ট করে। হুম, বলছি এবার এই প্যারামিটার্স গুলো বা এই ভ্যারিয়েবলস গুলো দুটো টাইপের হয়, এক্সটেন্সিভ, ইন্টেন্সিভ। ঠিক আছে? আর এক্সটেন্সিভ যেগুলো সেটা ডিপেন্ড করছে কার উপর, ম্যাটারের সাইজের উপর। তো কোন কোন কোয়ান্টিটি আমাদের ম্যাটারের সাইজের উপর ডিপেন্ড করে? ভলিউম, তাই না? ভলিউম ডিপেন্ড করছে, তারপরে ইন্টারনাল এনার্জি, তারপরে একটা সিস্টেমের টোটাল মাস। মলিকিউলার না, অ্যাট্রাকশন নয়, ওটা তো আলাদা প্রপার্টি। মলিকিউলস, মাস অফ দ্য মলিকিউলস, টোটাল মাস অফ দ্য সিস্টেম। মানে ধরো না, এটা যদি আমি এই ঘরটাকে একটা সিস্টেম মনে করি, তার মধ্যে এর মধ্যে নিউমারাস মলিকিউলস রয়েছে, গ্যাস রয়েছে, সলিড পার্টিকেলস রয়েছে, সবকিছু রয়েছে, সাহিল রয়েছে। সাহিল একটু দাঁড়াও তো, তোমার একটা ছবি তুলবো আমি এই অবস্থায়। এই টুপিটা আমার হেভি ফানি লেগেছে। আব্দুল। না, এই টুপিটা খুবই সুন্দর লাগছে ওর উপর। ওহ, কি লাগছে সাহিলকে, আরো ভালো করে ছবিটা তুলে দাও। আচ্ছা, নাও এবার বলছি আমি কি ইন্টেন্সিভ ভ্যারিয়েবল। ইন্টেন্সিভ ভ্যারিয়েবল কি ডু নট ডিপেন্ড, ইট ডাজ নট ডিপেন্ড অন দ্য সাইজ অফ দ্য সিস্টেম। এইটা তোমরা এখন বুঝবে না, বাট আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে যখন তোমরা, যদি কেউ ফিউচারে ফিজিক্সে ইন্টারেস্টেড থাকো বা রিসার্চে ইন্টারেস্টেড থাকো, তোমরা এই থার্মোডাইনামিক্সেরই আন্ডার একটা জিনিস পড়বে, যেটাকে বলা হয় স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। তার মধ্যে ফার্স্টেই আসে হচ্ছে ম্যাক্রো স্টেট আর মাইক্রো স্টেট। জিনিসটা হচ্ছে কি, এই যে আমি লিখলাম সাইজের উপর ডিপেন্ড করছে না, কি কি, প্রেসার, ঠিক আছে, প্রেসার ডিপেন্ড করছে না, টেম্পারেচার, ডেনসিটি, মানে ইট ডাজ নট ডিপেন্ড অন দ্য সাইজ অফ দ্য সিস্টেম। তার মানে কি, দুটো প্রপার্টি পেলাম আমরা। মানে জিনিসটা কাইন্ড অফ হচ্ছে কি, আমি একটা চায়ের কাপ নিয়েছি, টোটাল চায়ের কাপটা গরম, ঠিক আছে, আমরা এটাকে অ্যাজ আ ম্যাক্রো স্টেট বলে বলতে পারছি। এবার যদি আমরা ইন্ডিভিজুয়াল পার্টিকেলস অফ দ্য টি ধরি, মানে চায়ের যে ওয়াটার মলিকিউলস গুলো ইন্ডিভিজুয়ালি ধরি, ওটাকে আমরা বলবো হচ্ছে মাইক্রো স্টেট। এগুলো ফিউচারে যখন কলেজে উঠবে, যদি কলেজে যদি তোমাদের থাকে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, থাকবেই, সবার থাকবে, একটা না একটা টাইমে থাকবে, ইঞ্জিনিয়ারিং এ যারা যাবে। ডক্টর না লাগে না এগুলো, বাট তোমাদের অপথ্যালমোলজিটা রয়েছে, অপটিক্স, কিসে? হ্যাঁ থাকবে, অবশ্যই থাকবে। বড় মানে মেরিন ইঞ্জিনিয়ারিং বলে নয়, ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট ইয়ার যেটা, সব পড়তে হবে তোমাকে। চাপ নেই, আমার সাথে কন্ট্যাক্ট রেখো, হয়ে যাবে সব। এটা হচ্ছে মাই জ্যাম, ঠিক আছে, মাই কাপ অফ টি। তো আমার চাপ নেই কোনো কিছুতে। হ্যাঁ, তো এবার কি ডাজ নট ডিপেন্ড অন দ্য সিস্টেম, মানে কি, যে বললাম এক্ষুনি, প্রেসার, ডেনসিটি, এইসব। ক্লিয়ার এতদূর? কোনো কনসেপ্ট প্রবলেম নেই? আচ্ছা, এবার দাঁড়াটা মুছে দিতে হবে। এবার চলে যাচ্ছি আমি অ্যাডিয়াবেটিক প্রসেস কাকে বলে, আইসোথার্মাল, ওইগুলোতে। আচ্ছা, আমি যেরকম ভাবে পড়াচ্ছি বোঝাচ্ছি, আমার কাজ হচ্ছে বোঝানো, তোমাদের কিন্তু কাজ হচ্ছে বাড়ি গিয়ে সঙ্গে সঙ্গে এইগুলোকে রিভাইজ করবে, এর উপর নিউমেরিক্যাল স্টার্ট করে দেবে। ঠিক আছে? আমি ওই বাচ্চাদের মতো, তোমরা তো এখন আর ক্লাস 10-এ নয়, 11-এ পড়ো, খাটনিটা তোমাদেরকে 2 টাইমস বাড়াতে হবে। আচ্ছা, এবার আসছে কি থার্মাল ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম, হুম, এই যে এক্ষুনি আমি বললাম মাইক্রোস্টেট আর ম্যাক্রোস্টেট, এক্ষুনি ডেফিনেশনটাতেই ওই ওয়ার্ডটা আসবে। আচ্ছা, ডিকটেট করছি আমি, লেখো তোমরা। দ্য থার্ম, হুম হুম ও আচ্ছা, চলো। হুম, আমি ডিকটেট করছি। থার্মাল ইকুইলিব্রিয়াম, বলো। a thermodynamic system, a thermodynamic system is said to be in thermal equilibrium
কি বললাম আমি এক্ষুনি, আমার বলো। thermodynamic system Equilibrium. Equilibrium. When the macroscopic variables such as pressure, volume, temperature, mass do not change. Pressure, volume, temperature, mass do not change with time. ব্যাস এইটুকুই। আচ্ছা, এবার আসছি আমরা, কি বলো? ও এনেছো, ওটা দাও দেখি। বাহ, এটা তো খুব মানে ভালো জিনিস। এটা আমি আমার নিসকে গিফট করেছিলাম, বাট এর বড় সাইজ যেটা। তাই জানি না ঠিকঠাক হবে কিনা, কারণ কি এই যে প্লাস্টিকের এই এজেস গুলো দেখছো, উড়বে। বাট এটা যত স্মুথ হবে তত সুন্দর তুমি এটা নিয়ে করতে পারো। কিছু লেগে নেই তো? হ্যাঁ, এই যে এটাই বললাম না, পড়ে যায়। এটা অনেকটা উঁচু উঠবে নয়তো। ওই জন্যই তো বললাম যে এটা যদি পারফেক্টলি এজেস এ থাকতো তাহলে খুব ভালো হতো। ওই কনসেপ্টটা কি সাইড দিয়ে একটা পাস করে যাচ্ছে কোন বলে পাস হচ্ছে না। আমি ফ্লুইডে পড়ানোর সময় বলেছিলাম যে ফ্লুইড ইজ স্টিকি, হুম, এয়ার ইজ অলসো স্টিকি। ঠিক আছে, বার্নওয়ালিস থিওরেম বলে যে এয়ার ফ্লোয়িং, মানে একটা যদি কোনো ফ্লো করে, তখন বার্নওয়ালিস যে ইকুয়েশন পড়েছিলাম আমরা, কি দেখেছিলাম যে ধরে নাও এরকম একটা অবজেক্ট রয়েছে, আমি এখানে এরোপ্লেনের উইংস বলছি, ঠিক আছে। এই যে আমি ধরুন একটা এরোপ্লেনের উইংস বলছি, ঠিক আছে। একটা প্লেনের উইংসে যখন হাওয়া আসে এরম ভাবে, ওটা কি হয়, এরম ভাবে চলে যায়, ঠিক আছে। মানে এরোডাইনামিক প্রচুর, মানে ফ্লোর অফ এয়ার যেটা, সেটা স্মুথলি হয়, ঠিক আছে। এবার বার্নওয়ালিস থিওরেম আগের দিন আমরা পড়েওছি। ও বলছে কি প্রেসারটা এখানে কি হচ্ছে, একটা প্রেসার চেঞ্জ হচ্ছে, যখন হাওয়াটা যাচ্ছে একটা প্রেসার চেঞ্জ হচ্ছে ওপর আর নিচে, তার জন্য ওটা কি হচ্ছে, স্টিক করে থাকছে, আর যেদিকে আমি মুভ করছে সেদিকেও মুভ করছে। কি বলো সাহেব? ড্রপ কি, কিসে? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই মান্থে আমি একটা পরীক্ষা নেবো, 70 মার্কস। ওকে, কালকে নেওয়ার কথা ছিল, কালকে নেওয়ার কথা ছিল। তোমাদের পরীক্ষাটা যেটা আমি নেব সেটা হবে 19th পরীক্ষাটা নেবো, ঠিক আছে। 19th। কোথায় যাবে? 12th নেবো আমি, 12 তারিখ রেকর্ডিং হচ্ছে। 12 জানুয়ারিতে পরীক্ষা নেবো। না, কেন, কি করে মানডে 13 তারিখে? সানডে কি আছে? বাড়ি গিয়ে চিকেন খাবো তার আগে পরীক্ষা নিতে পারবে না হ্যাঁ, তো ভালো তো, সানডে তো 3 ঘন্টা পরীক্ষা দিয়ে বাড়ি চলে যাবে, আর তো কিছু কাজ নেই। না না, আমি মানডে এক্সাম নিতে চাইছি না, কারণ কি আমি মানডে পড়িয়ে, তোমাদের তো মানডে ডাবল ক্লাস থাকে এখন, আমাদের কম্পিটিটিভ পরীক্ষার আর নর্মাল ক্লাসে। যে ক্লাসটা এই করবে পড়ানো সেই ক্লাসটা নিও সানডে পড়িয়ে দেবো এইটা একটা ক্লাস তোমার যাক সানডে নিও ওই তো বললাম তো দুই ঘন্টা তো যাবো না নিতে নেই ইস, ঠিক আছে, 13 তারিখ, 13 জানুয়ারি, 13th জানুয়ারি 70 মার্কসের এক্সাম। ওই তোর ইতে তো ও আমি গ্রুপ করে 70 মার্কস, ফুল ভলিউম ওই যায় ভলিউম 1 ফুল, ঠিক আছে। 70 মার্কসের জন্য ভলিউম 1 ফুল।
হ্যাঁ 13th হ্যাঁ তো যাও সকালে যাবে তো দাঁড়াও কি আছে? তোমাদের একদিন ক্যারিয়ার কাউন্সেলিং এর একটা ক্লাস নেবো আলাদা হবে পুরোপুরি সবাই তো ওই মানে তুমি ট্রমাটাইজ হয়ে যাবে সত্যি। কত 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 করেছি তোমাদের মতো ছেলে মেয়েদের কি করবে বেশি টাকা পাবো সেটাই করবে। বি দ্য অড ওয়ান আউট জানো আমার ওই বন্ধুটার বিরিয়ানিটা ভর্তি হওয়ার কথা হুম সাহিল হার্ট অ্যাটাক হয়ে যাবে সাহিল হার্ট অ্যাটাক হয়ে যাবে এসব করো না বাদমাশি করা শুরু করে দেবে। তারপর আস্তে আস্তে। কিন্তু অনেকটা দূরে থাকে দেখি দেখি ঘটনা ফাইট করে একটু মজা আসবে বলে নাকি বোনা এরকম ইনসাল্ট করো না ওকে সবাইকেই বলি আমি মহান দিকেও বলি ও আমার থেকে ছোট হয়ে গেছে ভাই তোর থেকে লম্বা ও। না এইটুকু ছিল তোর চুলের থেকে জন্য লম্বাই ওয়ান তোর থেকে লম্বা আগের দিন ধরা দুজনে ঝামেলা নিয়ে থেকে এতটা লম্বা ও। এতটা 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 হ্যাঁ চল ওকে টান। না। আমি তোর থেকে না ঠিক আছে সাহিল তুমি তো জিমে যাচ্ছ ডেড হ্যাংস করো ডেড হ্যাং আচ্ছা ঝুলে দাঁড়িয়ে মানে শুধু ঝুলে থাকো হ্যাঁ 30 সেকেন্ড সরি হাত লম্বা হয়ে যাবে না করো ফিনিশ পেজ যা তুই জিমে কষ্ট দেখিস স্কুলে চশমা পড়ে ও আমার জিমে চলে মুখ তুলে তুলে বলে সাইলের সাথে করবো আর যেদিন গেছে সেদিন যাইনি তোমরা কোথায় করো ব্যাটার গ্রাউন্ড আমি বললাম কত নয় ব্যাটেল গ্রাউন্ডসে একটা মান্থলি আর একটা অ্যাডমিশন ফিস সেটা ওয়ান টাইম নেয় 500 টাকা হ্যাঁ তারপরে 1000 টাকা আচ্ছা দেখো একটা অ্যাডিয়াবেটিক ওয়াল কাকে বলে একটা অ্যাডিয়াবেটিক ওয়াল হচ্ছে একটা ইনসুলেটিং ওয়াল যেটাকে আমরা মুভ করতে পারবো ঠিক আছে বিটুইন টু থার্মোডাইনামিক্স এই যে থার্মোডাইনামিক্স ইয়ে হতো সিস্টেমস হতো এখানটা সিস্টেম হবে সিস্টেম that does not allow flow of energy from one system to another সেটাকে বলবো আমরা অ্যাডিয়াবেটিক ওয়াল একটা অ্যাডিয়াবেটিক ওয়াল একটা ইনসুলেটিং ওয়াল যেটা আমরা মুভ করতে পারবো হয়তো নাও করতে পারি ফিক্সড হতে পারে ডাজন্ট ম্যাটার বাট ওই ওয়ালটা দিয়ে কি হবে ওয়ালটা যে দুটো থার্মোডাইনামিক সিস্টেমের মধ্যে কোনো এনার্জি ফ্লো করতে দেবে না। বোঝা গেল না বোঝা গেল না এই যে ধরনের দরজাটা খোলা বন্ধ ছিল ঘরটা তো গরম হয়ে গেছিল ঠিক আছে যেই খুলে দিলাম এনার্জি ফ্লো হচ্ছে তাহলে আমরা এটা কি বলতে পারি যে একটা ইনসুলেটিং ওয়ালের মতো কাজ করছিল দরজাটা তার জন্য আমরা এটাকে একটা অ্যাডিয়াবেটিক ওয়ালের কনসেপ্টের মধ্যে ধরতে পারি বোঝা গেল কি বোঝা গেল না বেশি বুঝেছো এটাকে বলা হয় অ্যাডিয়াবেটিক ওয়াল ডাইথার্মিক ওয়াল কাকে বলে ডাইথার্মিক ওয়াল হচ্ছে একটা এমন কন্ডাক্টিং ওয়াল দুটো সিস্টেমের মধ্যে যেটা এনার্জি ফ্লো হতে সাহায্য করবে ইট ইজ আ কন্ডাক্টিং ওয়াল conducting wall between two thermodynamic systems thermodynamic systems that allow flow of energy থার্মোডাইনামিক্সে তোমাদেরকে মেজরিটি ওয়ার্ক ডানের অঙ্ক করতে হবে ফার্স্ট জিরোথ ল ফার্স্ট ল সেকেন্ড ল কার্নট ইঞ্জিন ঠিক আছে এইগুলো কাকে বলে জানতে হবে কার্নট ইঞ্জিনের নিউমারিক্যালস সেকেন্ড ল এর উপর নিউমারিক্যাল ফার্স্ট ল এর উপর নিউমারিক্যাল ব্যাস আর কিছু না সোজা থার্মোডাইনামিক্স মরি মুভিং 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 বাবা এই ক্যামেরা লেন্সটা এতটা ওয়াইড অ্যাঙ্গেল লাগছে মনে হচ্ছে যেন কতটা বড় দেওয়াল কত ছোট বোর্ড বাট অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে মানে সামনাসামনি দেখলে কতটা এটা মনে হবে
এটা আর অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করতে হবে, এরকম জায়গাতে রাখলে দেন ঠিক আছে। দেখি আজ একটা ট্রাইপড অর্ডার দেবো। এক্সট্রা ট্রাইপড আছে তোমার কাছে? ট্রাইপড ট্রাইপড থাকলে তো তুমি কি করবে? তোমাকে এটা এখানটা রাখবো তাহলে। কত বড় নেই না? কত বড় আছে? এইরকম? এরকমই? আমার এটা 5 ফুটের লাগবে। এটা কত ফুট? এটা 4.5, মানে আমার কোমর অব্দি। কেন সাহিলকে তোমরা এ করো বলো তো? না, ওর কি কোনো এ নেই নাকি? সাহিল তোমার হয়ে আমি ওর এমন জিনিসের সাইজ জানি যেটা বুঝতে হবে না। রেকর্ড হচ্ছে সব। প্র্যাকটিস করলে হবে না, লাগবে না। থ্যাংক ইউ ইংলিশ করে দেওয়ার জন্য। এই যে ওইটুকুই তো আছে। আরে বলছি, বলো না, কাকাশি সেন্সের ইয়ে দেখেছো বন্ধু? এটা নারুটোতে দেখোনি? গাই সেন্সে বলছে হি ইজ such quiet physique and it is a size of an art. মনে নেই? এপিসোডটা মনে নেই? ওর এপিসোডটা মনে নেই কিন্তু অনেক আগে দেখে। এটা একটা নারুটোর এপিসোডে ছিল। রেকর্ড হয়ে গেল বাই দ্য ওয়ে কথাটা। স্টেরয়েডস দিলে হয় ওরকম। আচ্ছা, এটা কত ফিট? ওয়াইড কম্প্যাটিবিলিটি। করিনি নাকি? ও ওভারডোজ। বাবা, ট্রাই করে দেখে তাই বলতে পারি। স্টেরয়েড আমি ট্রাই করবো। 7 feet tripod. Amazon Basics. কেন দেখে আমার গিয়ে লাগে কিছু। এখানে আছে না? তুমি স্টোরি লাইক এখানে। হ্যাঁ সত্যি। লেখা হয়ে গেছে? লেখা হলে বলো, আমি তবে কন্টিনিউ করবো তো। এই চলে যাবে স্কুলগুলো। আর না, এটা ঘুরিয়ে আরো ভালো জায়গা হয়েছে, আমি এখানে একটা এ লাগাবো, আর চলে যাবে। একটা ডিফিউজার লাইট লাগাবো যাতে এখানটা লাইটটা ভালো পড়ে। এটা ভালো। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি। ভিডিও। কিভাবে আর সবার সাথে চলছে। মুছে দিলাম বোর্ডটা। স্কুল স্কুল একদম চলে। আচ্ছা, এবার আমরা থার্মোডাইনামিক্স এর লজ এর মধ্যে ঢুকছি। থার্মোডাইনামিক এর লজ এর মধ্যে ঢুকছি ইন দ্য সেন্স অফ, এই যে ঠিক আছে তুমি দিয়ে দিও। আমি জিজ্ঞাসা করলাম জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। আচ্ছা, এবার থেকে মন দাও, আর গল্প করো না। পেন নেই তোর কাছে? দিয়ে না এবার। ঠিক আছে। জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স কি? ও আচ্ছা, আচ্ছা শোনো এবার যেটা বলছি। জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, এই যে দেখো তোমরা আজকে কত সুন্দর চুপচাপ করে ক্লাসটা করছো, কত ভালো লাগে যে। নয়তো তো অন্য সময় কেওয়াস হয় একটা কিরকম, খালি চুপ করাতেই পুরো ক্লাসের টাইম চলে যায়। আর এই মেয়েটা এখন কথা বলা কমিয়ে দিয়েছে, কি সুন্দর। আচ্ছা, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। জিরোথ ল অফ থার্মোডাইনামিক্সটা খুব ইন্টারেস্টিং একটা ল। ধরো আমরা এখানে একটা সিস্টেম নিচ্ছি, ঠিক আছে? এটাকে বলছি আমরা সিস্টেম এ। এটা একটা ওয়ালের মধ্যে রয়েছে, থার্মোডাইনামিক ওয়ালের মধ্যে। এবারে আরেকটা সিস্টেম নিলাম, সিস্টেম বি। এবারে আরেকটা সিস্টেম নিলাম, সিস্টেম সি। ওকে, এবার এই যে তিনটে সিস্টেম করলাম আমি এখানে, এই তিনটে সিস্টেমের মধ্যে আমি যদি বলি
এটার টেম্পারেচার হচ্ছে টি এ, এটার টেম্পারেচার হচ্ছে টি বি, এটার টেম্পারেচার হচ্ছে টি সি, ঠিক আছে? এবার বলছি যে টি এর যে টেম্পারেচারটা ওটা টি বি এর সাথে সমান। তার মানে কি, ইফ আই সে দ্যাট, ভালো করে মন দিয়ে শুনবে, ইফ আই সে দ্যাট two bodies are in thermal equilibrium with one another, ঠিক আছে? এই বডিটার সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে রয়েছে। আবার বলছি টিবি টিবি ইজ ইকুয়ালস টু টিসি, আরো আরো দুটো বডি তারা একে অপরের সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে রয়েছে, ঠিক আছে? দেন উই ক্যান সে দ্যাট টিসি ইজ ইকুয়ালস টু টিএ। এর মানেটা কি? যখন দুটো অবজেক্ট মানে দুটো সিস্টেম থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে একে অপরের সাথে, আর ওই দুটোর মধ্যে যে কোনো একটা অবজেক্ট যদি আরো একটা থার্ড অবজেক্টের সাথে, থার্ড সিস্টেমের সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে আমরা বলতে পারি যে ফার্স্ট অবজেক্টটা আর এই থার্ড অবজেক্টটা, থার্ড সিস্টেমটা, দুটো সিস্টেমই থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। মানে কি, আজকে সাহিল আর সপ্তর্ষি দুজন বন্ধু, ঠিক আছে? এবার সপ্তর্ষির আরেকটা ফ্রেন্ড আছে, সেই ফ্রেন্ডটা ধরো না অয়ন্তিকা। এইবার আমি বলছি কি, সপ্তর্ষি অয়ন্তিকাকে চেনে, সাহিল আবার সপ্তর্ষিকে চেনে। তো ইনডাইরেক্টলি বলতে পারছি কি, বা ফ্রেন্ডস যদি বলি, যেখানে সপ্তর্ষি ফ্রেন্ড হচ্ছে অয়ন্তিকা, সপ্তর্ষি ফ্রেন্ড হচ্ছে সাহিল, তাহলে আমরা বলতে পারি যে তোমরা দুজনে ফ্রেন্ড, ঠিক আছে? বা ধরে নাও আরেকটা ভাবে যদি বলি, আজকে সাহিল টাকা ধার নিয়েছে, ঠিক আছে, সপ্তর্ষির থেকে। সাহিল সপ্তর্ষির থেকে টাকা ধার নিল, সপ্তর্ষি আবার অয়ন্তিকার থেকে টাকা ধার নিল, ঠিক আছে? তার মানে কি, ওর ডেটটা কার ওপর? তুমি ওর ওপর ডেট রয়েছে, ডেটটা আবার ওর ওপর রয়েছে, ঠিক আছে? তার মানে দেখা গেল তুমি ওকে ডাইরেক্টলি তুমি যদি ওকে টাকাটা দিয়ে যাও, তাহলে ওর ডেট সলভ হয়ে যাবে। তারপরে যদি ও আমার থেকে, ওর থেকেও আমি আবার টাকা পাই, তারপরে আবার আমার থেকে যদি কোনো টাকা পাই, এই যে পুরো সার্কুলার হয়ে যাবে। আজ যদি সাহিল ধার নিয়েছে সপ্তর্ষির থেকে, তারপরে সপ্তর্ষি ধার নিয়েছে অয়ন্তিকার থেকে। এবার সাহিল ধার নিয়েছে এর থেকে, ও ধার নিয়েছে এর থেকে কত টাকা? 10 টাকা ধার নিয়েছে। এবার বলতে গেলে যদি সপ্তর্ষি অয়ন্তিকার থেকে ধারটা নেয়, তাহলে অয়ন্তিকার টাকাটা সাহিলকে দিয়ে দিলেই ঝামেলা মিটে যাবে। বা সরি, উল্টো, সাহিল অয়ন্তিকাকে টাকা দিয়ে দিলেই ঝামেলা মিটে যাবে। ও মানে ও এর থেকে 10 টাকা নিয়ে আমাকে দিবি? হ্যাঁ, ওর ও ধার নিয়ে নিল, তো তুমি ধারটা ওকে দিয়ে দিলেই সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে চলে আমি আসবে। তোকে চিনি না। সেটাই তো হচ্ছে কথা, দরকার নেই তো চেনার। কিন্তু আমরা বলতে, আমাদের থার্মোডাইনামিক যে জিরোথ ল এটাই বলছে যে দুটো সিস্টেম যদি একে অপরের সাথে থার্মালি ইকুইলিব্রিয়ামে থাকে, আবার সেটা যদি থার্ড সিস্টেমের সাথে থার্মালি ইকুইলিব্রিয়ামে থাকে, তার মানে আমরা বলে দিতে পারবো যে এইটা আবার এর সাথে থার্মালি ইকুইলিব্রিয়ামে রয়েছে। এটাই হচ্ছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। এটাকে জিরোথ কেন বলা হয়? সবার আগে ফার্স্ট আর সেকেন্ড বেরিয়ে গেছিল, ঠিক আছে? এবার এইটা একদম বেসিক কনসেপ্ট তো, তাই না? এটা একদম বেসিক কনসেপ্ট যে এর সাথে কমন থাকলে এর সাথে কমন হয়ে যাবে। তো এই বেসিক কনসেপ্টটা তখন যেহেতু বেসিক ছিল, কেউ মাথায় ভাবেনি এটাকে ল বানানোর। তারপরে একজন বললেন না, এটাকে ল বানানো দরকার আছে, ঠিক আছে? তার জন্য এটাকে জিরোথ ল হিসেবে ইন্ট্রোডাকশন করা হলো। মানুষ ঢুকে যাবে তো অত বড় হাঁ করলে। মানে এত ঘুম পাচ্ছে ছেলেটার, এত ঘুম পাচ্ছে কেন? কি করেছো তারপর? তারপর কি করেছো? আর গেছি এখানে, মানে আমি জিমে গেছি, তারপরে ম্যাথ দিয়েছি, তারপরে এখানে। এই ম্যাথসে ফাঁকি মারছো তোমরা হ্যাঁ, কেন? আমি 2 week যাইনি তো এর কাছে। ম্যাথসে ফাঁকি দিও না। এত বোরিং লাগে, এত বোরিং লাগে, এত বোরিং, ফিরে যেতে ইচ্ছা করে বইটা, আমার যা লাগে ভাই। আমার চলতে পারে না। আচ্ছা, সবকটা 90 আর 90। আচ্ছা। না, ইন্টারেস্টিং লাগছে ম্যাথের থেকে। কেমিস্ট্রিটা ইন্টারেস্টিং আছে। কি সাবজেক্ট আছে কিনা আমি ভুলে গেছি, টাচই করিনি আমি। এরম করো না, এরম করো না। না, এরম করলে বোর্ডসে, মানে বোর্ডস তো পাস হয়ে যাবে কোনো ক্রমে। সেইটা যাবে।
কম্পিটিটিভ এক্সাম লাইফে মনে রাখবে, কোনো ভালো জায়গাতে যখন তুমি তোমার সিভি দেবে না, কারিকুলাম ভাইটা যখন দেবে জবের জন্য, সবার আগে দেখবে তুমি এলিজিবিলিটি কি তোমার, ঠিক আছে? তোমার নর্মাল জেনারেলেও কাজ, মানে জেনারেল ডিগ্রি করো, অনার্স ডিগ্রি করো কোনো কিছু, তোমার যখন দেখবে একটা কোনো ভালো এক্সাম কোয়ালিফাইড তুমি, যেই মেন্স অবধি গেছো তুমি, মেন্স আর অ্যাডভান্স ক্র্যাক করেছো, তোমার একটা আলাদা ইমেজ তৈরি হবে। আর হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং করার পর কিন্তু বিটেকে ঢোকার পর কমপ্লিট করে এই এক্সামটা না দেবে তোমরা, মানে যারা ইঞ্জিনিয়ারিং করছো, এই গেটটা কোয়ালিফাই করবে। স্যালারি ইনক্রিমেন্ট হবে, যদি পিএইচডি করতে চাও রিসার্চ, ওটার চান্স পাবে। আর ওদের স্যালারি তোমাদের বেড়ে যাবে, যদি 80,000 টাকা স্যালারি হয়, ওটা 1,80,000 হয়ে যেতে পারে। আর এই যখন তোমাদের, অ্যাজ আ ফ্রেশার, হ্যাঁ, অ্যাজ আ ফ্রেশার 1,80,000 টাকা salary। অ্যাজ আ ফ্রেশার বলছি না, বলছি যদি তোমার যদি ধরো স্যালারি কম ছিল, তোমার স্যালারিটা ইনক্রিমেন্ট হয়ে যাবে অন্য কোম্পানিতে গেলে, কারণ গেট একটা কোয়ালিফিকেশন কাইন্ড অফ, একটা এক্সাম যেটার খুব দাম রয়েছে। দেখো, অনেক পরীক্ষা রয়েছে, নেট, এনইটি, নেট, গেট, তারপর আরো আরো রয়েছে জেস্ট, আর আমি তো জ্যাম। এসআরএম দিয়ে একটা কলেজে এসআরএম ইটসেলফ একটা কলেজ। SRM টা কি? একটা এক্সাম যেটা অনলাইন দিতে হয়, টাকা দিতে হবে তোকে, এক্সাম দিয়ে এসআরএম জিনিসটা অ্যাকচুয়ালি কি জানো? এসআরএম হচ্ছে একটা ইউনিভার্সিটির পরীক্ষা, বেকার, প্রাইভেট তো। তাহলে তো বিটস তো এটা একই জিনিস। হ্যাঁ, বিটস্যাটও তো, ওইগুলো প্রাইভেট ইউনিভার্সিটির পরীক্ষা। কি এসআরএম? আমার দিদিও দিয়েছে আমাকে। এসআরএম পরীক্ষাটা কিন্তু এসআরএম ইউনিভার্সিটির পরীক্ষা, ওটা প্রাইভেট ইউনিভার্সিটি একটা, যেরকম আমাদের এখানে অ্যাডামাস রয়েছে, অ্যাডামাস, টেকনো, ওরকম একটা পরীক্ষা এটা, ঠিক আছে? তুমি এসআরএম পরীক্ষা দিতে পারো, বাট মাকে বললো, আমি বলেছি যে তোমার মেন টার্গেট কিন্তু গভর্নমেন্ট এক্সামস গুলো, আইআইটি, জেই, মানে জেই মেন্স, জেই অ্যাডভান্স, আইএটি, এগুলো এগুলো গভর্নমেন্ট এক্সামস, এগুলো দাও। বিটস সাইড দিয়ে বিটস পেয়ে গেলে চলে যাবে। প্রাইভেট জানি, স্যালারি প্যাকেজেস দেখো 30 লাখ থেকে তুমি গভর্নমেন্টের মেন্স দাও না, ওখান থেকেও তুমি চান্স পেয়ে যাবে। গভর্নমেন্টের মেইনস দিয়ে সে দাও 10 লাখ পাচ্ছে ঘুরে ফিরে জগৎপুর কথা। ব্র্যান্ডলি যাদবপুর কে বলছে? আমি এনআইটি আইআইটি এর কথা বলছি। 90 থেকে স্যালারি প্যাকেজেস 6 লাখ থেকে 7 লাখ। তুমি এখন দেখবে, বলছি। আর সেটা তুমি আরেকটা জিনিস তুমি জানো না, কোনটা? জেইতে হুম পার ইয়ার পার্সেন্টাইলটা ইনক্রিজ হচ্ছে। হচ্ছে তো। সেটা কিন্তু 99%, এরপরে তো 100%। এই যে পার্সেন্টাইল জিনিসটা, এটা কিন্তু একটা আলাদা কনসেপ্ট। এবারে বিট স্যাট, হ্যাঁ, এবার কি হচ্ছে, এবার হচ্ছে কি বিট স্যাট যেটা বলছো, প্রাইভেট ইউনিভার্সিটিতে কি সমস্যা বলো তো, তুমি যে কোর্সটা তোমার টাকা বাঁচিয়ে তুমি করতে পারবে, সেটার পয়সা অনেক বেশি। যেরকম ধরো তুমি এমবিএ করতে চাইছো, এমবিএ তুমি যদি প্রাইভেটে ঢোকো, 20-25 লাখ টাকা খরচা। কোনো যদি একটা গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড জায়গা দিয়ে পাওয়া, 20-25 জায়গায় 10 চলে আসবে ওটা আরামসে। মানে কি, সেম ডিগ্রি, পয়সা বাড়ছে, আরে ডিগ্রিটা তো সেম, তোমার স্যালারি প্যাকেজ তো তোমার ইনক্রিমেন্ট হবে তুমি যখন এলিজিবল হবে। তুমি উইদাউট কোনো এলিজিবিলিটি মার্কস ক্রাইটেরিয়া ছাড়া তোমার প্যাকেজ স্টার্টিং এ অত দেবে না। এটা আমি জানি, কিন্তু বিটস থেকে বের হলে তো স্যালারি মিনিমাম তো ওরকমই আসবে। আসলেও ওটা তো আবার পার্মানেন্ট তুমি পাচ্ছ না, না তো ওটা কি তোমার পার্মানেন্ট, তোমার রিস্ক থাকছে। ঠিক আছে। ও ডিমোশনে কাজ ঠিক মতো না হলে, ও শুরুতে ওরা নিয়ে, জিনিসটা হচ্ছে কিরাম দেখো, কাজটা কেন ঠিক করবো না? এটা আমি অফ রেকর্ড। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে এখানেই আপাতত থার্মোডাইনামিক প্রসেসে এন্ড করছি এখানটা। আজ এই ক্লাসটা আমি থার্মোডাইনামিক প্রসেস অবধি এন্ড রাখলাম, ঠিক আছে? zeroth law অব্দি শেষ হয়। 0th ল অবধি। আমি কালকে, যদি আমি কালকে দুপুরবেলা, ও আমি তোমাদের ভিডিওস গুলো বানিয়ে রেখেছি, ছাড়তে ভুলে গেছি, আমি ছেড়ে দেবো কালকের মধ্যে ওই ইয়ে। কালকে তো স্কুল। আরে আমি ভিডিওস গুলো আপলোড করে দেবো,